আজকে আজকে যে কাজটা আমাদের করার কথা সেটা হচ্ছে আমরা টেস্টগুলো আরেকবার একটু দেখব। সেটা হলো টেস্টের কাজটা কি, আমরা হলো নো লোড টেস্ট বা শর্ট সার্কিট টেস্ট করছিলাম ট্রান্সফরমারে। সেটার কাজ কি ছিল? কাজটা ছিল সার্কিট প্যারামিটার গুলো বের করা, সার্কিট যে ইকুইভ্যালেন্ট সার্কিট আমাদের বের হয়েছিল ম্যাগনেটিক কনসিডার করে বা ইলেকট্রিক্যাল অংশগুলো কনসিডার করে, লিকেজ ফ্লাক্স, রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, এগুলো যা যা পাচ্ছিলাম সেগুলোকে আমরা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম ওই ভ্যালুগুলো বের করার জন্য। প্লাস লস গুলাও কিন্তু আমরা বের করছিলাম, দুই রকম লস ছিল, কপার লস এবং কোর লস। সেগুলো বের করার জন্য আমরা দুই রকম টেস্ট করছিলাম ট্রান্সফরমার। ঠিক সিমিলার টাইপের কাজই আমরা করব। আমরা প্যারামিটার গুলা বের করার জন্য একই রকম টেস্ট করব, প্রায় সিমিলার টেস্ট করব, এডিশনাল একটা টেস্ট করব ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। সার্কিট প্যারামিটারস ডিটারমাইন করব অফ ইন্ডাকশন মোটর। তো এই যে কাজটা করতেছি, এই কাজটা করতে গিয়ে যে টেস্টগুলো আমরা করব, কেন করব টেস্ট? এই প্যারামিটারগুলো বের করলে আমাদের যে পাওয়ার লস কোথায় কি হচ্ছে সেটা বের করা যাবে, আউটপুট পাওয়ার কেমন, ইনপুট পাওয়ার কেমন, এই জিনিসগুলো বের করা যাবে, টর্ক ইনডিউসড হচ্ছে কেমন সেগুলো বের করা যাবে বিভিন্ন লোডের সাথে সাথে চেঞ্জ করে। প্লাস হচ্ছে কি ধরনের রেসপন্স আমরা পাবো লোড চেঞ্জের সাথে সাথে, যদি R1 X1 R2 X2 এই জিনিসগুলো আমরা বের করতে পারি, তাহলে এগুলো বের করলে সেখান থেকে হচ্ছে আমাদের রেসপন্স, মোটর কিরকম রেসপন্স করবে উইথ রেসপেক্ট টু লোড ভ্যারিয়েশন। লোড ভ্যারিয়েশন করলে আমাদের যেরকম রেসপন্স করবে সেটা হচ্ছে আমরা জানতে পারবো এই প্যারামিটারগুলো বের করার মাধ্যমে। আচ্ছা, এখন কি কি ধরনের টেস্ট করি? টেস্ট করি হচ্ছে আমরা মূলত তিন ধরনের টেস্ট করি। একটা টেস্ট হচ্ছে যেটা আমরা গত ক্লাসে কিন্তু ডিসকাস করছিলাম, একটা টেস্ট হচ্ছে নো লোড টেস্ট, আরেকটা হচ্ছে লকড রোটর টেস্ট। এই অবস্থাতে এই নো লোড টেস্টে ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে লাগবে, ইকুইভ্যালেন্ট যখন সার্কিট আঁকতে যাব দেখতে লাগবে ওপেন সার্কিট টেস্টের মতো, ওপেন সার্কিট টেস্টের মতো ট্রান্সফরমারের। আর যখন লক রোটর টেস্ট করব তখন ইকুইভ্যালেন্ট সার্কিট যদি ইন্ডাকশন মোটরের দিকে তাকাই তখন আমরা দেখতে পারবো সেটা দেখতে হচ্ছে শর্ট সার্কিট টেস্টের সার্কিটের অবস্থা, ইকুইভ্যালেন্ট সার্কিট ট্রান্সফরমারের যে অবস্থা থাকে সেরকম হবে। আর এডিশনাল একটা করব টেস্ট, সেটা হলো ডিসি টেস্ট। আচ্ছা, এখন বিভিন্ন টেস্টে কি কি পাওয়া যায়? আমরা যদি নো লোড টেস্টে দেখি, নো লোড টেস্টের মাধ্যমে আমরা বের করতে পারবো X1 প্লাস XM, যেটাকে যেহেতু X1 হচ্ছে প্রাইমারি সাইড বা স্টেটর সাইডের লিকেজ রিঅ্যাকট্যান্স আর XM হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট যেটা থাকে প্যারালাল ব্রাঞ্চে, সেটা আমরা বের করতে পারবো। আর এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি XM বলি, তার মানে আমরা বলতে পারি যে শুধুমাত্র XM বের হয় এই নো লোড টেস্টের মাধ্যমে। প্লাস হচ্ছে রোটেশনাল লস অফ ইন্ডাকশন মোটর, রোটেশনাল লসেস অফ IM বের হবে। এই দুইটা জিনিস আমরা এই টেস্টের মাধ্যমে বের করব, যেটা আমরা নো লোড টেস্টের মাধ্যমে ট্রান্সফরমারে পাইছিলাম হচ্ছে আরসি মানে হচ্ছে আমাদের যে কোর লসটা আছে তার করসপন্ডিং রেজিস্ট্যান্সটা পাইছিলাম, এইটা এই টেস্টের মাধ্যমে এবার আর পাবো না। ইন্ডাকশন মোটরে সেটা আমরা পাই না আসলে। এখন আমরা আরসি অংশটা বাদ যাবে, সো এটাকে আমি মুছে ফেলি, এটা আমরা আসলে পাই না, এটা একটা আননোন প্যারামিটার হিসেবেই থেকে যায়। কিন্তু কোর লসটা এই রোটেশনাল লসের মধ্যে কোর লসটা ইনক্লুডেড অবস্থায় থাকে বলে আমার ওই সমস্যাটা হয় না, লসগুলো পেয়ে যাচ্ছি, এফিসিয়েন্সিও পাওয়া যাবে বা আমরা টর্ক হিসাব করতেও আমার আরসিটা লাগে না। সো এইটা আরসিটা আমাদের এত বড় হেডেক না, আরসি পাচ্ছি না, বের করতে পারছি না, সমস্যা নাই। আচ্ছা, এখন লকড রোটর টেস্টের মাধ্যমে কি পাই? লকড রোটর টেস্টের মাধ্যমে আমরা পাই R1 প্লাস R2, প্রাইমারি সেকেন্ডারি মানে স্টেটর রোটরের রেজিস্ট্যান্সের সামেশন পাই, আর পাই হচ্ছে X1 প্লাস X2 পাই। আর অন্যান্য লস আমরা আসলে আর কনসিডার করি না, ওটা বাদ। ওটা যেমন আমরা যেমন শর্ট সার্কিট টেস্ট যেটা যদি তোমাদের মনে থাকে, সেখান থেকে আমরা রেটেড অবস্থায় কপার লসটা বের করে ফেলছিলাম। তো এখানে আমরা আলাদাভাবে আর কপার লস উল্লেখ করি না, বরং আমরা যদি R1 R2 পেয়ে যাই, R1 R2 পেয়ে যাই, সাথে হচ্ছে
I1 এবং I2 যদি সার্কিট সলভ করে পেয়ে যায় তাহলে I1 স্কয়ার R1 হবে হচ্ছে আমাদের স্টেটর কন্ডাক্টর লস, I2 স্কয়ার R2 হবে রোটর কন্ডাক্টর লস। সো ওই লসগুলো আমরা পরে প্রয়োজন অনুযায়ী লোড অনুযায়ী কারেন্ট মেজার করে বা কারেন্ট ডিটারমাইন করে আমরা বের করে নিতে পারবো। সো এটা নিয়ে আমরা চিন্তা করব না, আমরা ভাববো যে এই দুইটা প্যারামিটার আমরা পাচ্ছি। এই দুইটা প্যারামিটার আবার ইম্পর্টেন্ট, যখন আমরা টর্কের ইকুয়েশন বের করব তখন দেখবো এই প্যারামিটারগুলো ওই টর্কের ইকুয়েশনে উপস্থিত আছে। সো এগুলো বের করা দরকার। লগ রোটর টেস্ট করলাম। আর আরেকটা টেস্ট ডিসি টেস্ট। ডিসি টেস্টের সুবিধাটা হচ্ছে ডিসি টেস্টের মাধ্যমে আমরা R1টা বের করি। তো এখন আমার কথা যে আমি আলাদা করে কেন আবার R1 বের করতে যাব? R1 প্লাস R2 পাচ্ছি, সেখান থেকে কপার লসটা পেয়ে যাচ্ছি, এত মাথা ব্যথা আমাদের করার দরকার নেই। ডিসি টেস্ট কেন এডিশনালি আমি করি ট্রান্সফরমারের ক্ষেত্রে, সরি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে? কারণ ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা R1 প্লাস R2 পাচ্ছি, সেখান থেকে আমার যা যা কাজ করার দরকার, ইনফরমেশন দরকার বের হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এডিশনালটা কেন ডিসি টেস্টটা করে দুইজনকে আলাদা আলাদা ভাগ কর, কারণ এই R1টা যখন এখানে বের হলো তখন এই R1টাকে এইখানে বসায় আমরা R2 মানটাও বের করতে পারবো। R1 প্লাস R2 পাচ্ছি, তো সেখান থেকে R1টা বিয়োগ দিয়ে R2টা পেয়ে যাবো। তো এই R1 R2 আলাদা আলাদা করে পাওয়াটা কেন জরুরি? কারণ আমরা এই যে R1টা বের করি, এই R1টা মানে স্টেটরের যে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। যে কোনো সিচুয়েশনে স্টেটরের রেজিস্ট্যান্সটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। আমাদের ছোটবেলা থেকে আমরা তাই জানি যে রেজিস্ট্যান্স সবসময় কনস্ট্যান্ট হবে, বাট প্র্যাকটিক্যাল লাইফে দেখা যায় যখন আমরা ইন্ডাকশন মোটর ডিজাইন করি, কিছু কিছু ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী ওই যে বিভিন্ন ধাপে ধাপে সায়েন্টিস্টরা বিভিন্ন রকম ডিজাইন ডেভেলপ করছে, করার ফলে দেখছে যে এফিসিয়েন্সি কোনটাতে বেটার হয়, কিভাবে কনস্ট্রাকশন করলে বেটার হয়, এভাবে করতে গিয়ে তারা দেখলো যে কিছু কিছু ডিজাইনে রোটর রেজিস্ট্যান্সটা সেরকম কনস্ট্যান্ট কোনো প্যারামিটার না, কোনো কোনো ডিজাইনে ওখানে এফেক্ট আছে রোটর রেজিস্ট্যান্স ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট একটা প্যারামিটার হয়েছে। এখন ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট বলে সমস্যা কি? আমি তো সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজি দিচ্ছি, সেটা তো ফিক্স। ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হলেও তো রোটর রেজিস্ট্যান্স 50 হার্টজ সবসময় দেওয়া মানে রোটর রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট হয়ে যাওয়া, কিন্তু আসলে তা না। রোটর রেজিস্ট্যান্স কিন্তু রোটরের সার্কিটটাতে কিন্তু ফ্রিকোয়েন্সি 50 হার্টজ থাকে না। রোটর সার্কিট কি? রোটর সার্কিট কিন্তু ফ্রিকোয়েন্সি যেটা পাবে আমরা বের করছিলাম, রোটর ফ্রিকোয়েন্সি FR ইকুয়াল টু হচ্ছে SFS। তার মানে রোটরের যে সার্কিট তার ফ্রিকোয়েন্সিটা এস, স্লিপের উপর ডিপেন্ডেন্ট। স্লিপ কার উপর ডিপেন্ডেন্ট? কোন স্পিডে রোটরটা ঘুরতে পারতেছে, রোটর কোন স্পিডে ঘুরতে পারতেছে সেটা লোডের উপর ডিপেন্ড করবে। তার মানে লোডের উপর ডিপেন্ড করে স্লিপ চেঞ্জ হবে, সেটার উপর ডিপেন্ড করে রোটরের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। রোটর সার্কিটের ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয়, কোনো কোনো মেশিনের ক্ষেত্রে দেখা যায় রোটর রেজিস্ট্যান্সটাও সেই ফ্রিকোয়েন্সির সাথে সাথে ডিপেন্ড করে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ভিন্ন ভিন্ন লোডে রোটর রেজিস্ট্যান্স ভিন্ন ভিন্ন রকম অবস্থায় থাকতেছে। তার মানে আমাদের মেশিনটা মোটামুটি যেই অবস্থাতে চলবে, আমরা মোটামুটি জানি আমাদের লোড কিরকম দেওয়া হয়। একটা পাম্প আমরা জানি, লিফট চালাই, লিফটের কতটুকু ক্যাপাসিটি আছে, কতটুকু পরিমাণ সে লোড টানবে, আমরা মোটামুটি একটা অ্যাভারেজ ধারণা আছে। তো ওই ধারণা অনুযায়ী ওই অবস্থাতে আমরা ওই রকম ফ্রিকোয়েন্সিটাকে মেশিনে চালাবো, চালায় লগ রোটর টেস্ট করে রেজিস্ট্যান্স দুইটা বের করবো। তার মানে R2টা ওই ফ্রিকোয়েন্সির জন্য পেয়ে গেলাম, আর R1টা তো আসলে যে কোনো ফ্রিকোয়েন্সিতেই ফিক্স। সো R1টা আমরা বের করব, R1 প্লাস R2 পেলাম। এখন এই R1টা যখন এই R1 থেকে বিয়োগ দিব তখন R2টাকে আমরা আলাদা করে পেয়ে যাব। আচ্ছা, এখন এটা মোটামুটি বোঝা গেল আশা করি। এখন আমরা যাই এখানে, এটা হচ্ছে R1। আচ্ছা, এখন আচ্ছা দেখি টেস্টগুলো কি কি বের করে সেটা আমরা বুঝলাম। এখানে কিন্তু দেখি এটা 100% আমাদের হলো। এখানে যে সমস্যা ছিল সেটা দূর করার জন্য R1টা আলাদা করে বের করে নিলাম। এখানে RCটা পাই নাই, সেটা আমরা বলছি। এখানে আমাদের শর্টকামিংস একটাই, সেটা হচ্ছে RCটা আমরা আলাদা করে বের করতে পারি নাই। তো এটা আসলে পারা যায় না, এটা আমরা একটা ম্যাথ দেখলে দেখবো ওভাবে আসলে বের করা হয় না RCটাকে। এখন আমরা যাই
টেস্টগুলো কি 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 সিচুয়েশনে করা হয়। নো লোড টেস্ট, আমরা যদি নো লোড টেস্টটা দেখি, নো লোড টেস্টটা করা হবে রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করে, রেটেড ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করে, এবং মেশিনকে চালানো হবে নো নো মেকানিক্যাল লোড, মানে কোনো রকম মেকানিক্যাল লোড দিব না আমরা মেশিনের উপরে। অন মেশিন, মেশিনটা ফ্রিলি রানিং একটা মেশিন। এই ধরনের মেশিনকে, মানে যার উপর কোনো লোড নাই তাকে আমরা বলি ফ্রি রানিং মেশিন, সে ইজিলি ঘুরতেছে মেশিন। এবং ফ্রি রানিং মেশিনে রোটরটা খুব ফ্রিলি যেহেতু ঘুরতে পারতেছে, অ্যাপ্রক্সিমেটলি এনআর এর সমান হবে, এনআর এর সমান হবে, এনআরটা এনএস এর সমান হবে, যার কারণে স্পিডটা আমাদের 0 হবে। ইকুইভ্যালেন্ট সার্কিটটা ওপেন হয়ে যাবে, ওপেন সার্কিটের মতো লাগবে, কারণ R2/S হবে হচ্ছে ইনফাইনাইট। আচ্ছা, এখন লকড রোটর টেস্ট, এলআর টেস্ট আমি যেটাকে বলতেছি, সেটার ক্ষেত্রে দেওয়া হবে রেটেড কারেন্ট আমরা দিব, সেই অনুযায়ী ভোল্টেজ যত দেওয়া লাগে সেটা আমরা দেখব। রেটেড কারেন্ট, এখানে ফ্রিকোয়েন্সিটা আসলে রেটেড ফ্রিকোয়েন্সি না দিয়ে ডিপেন্ড করে, ওরা আসলে কি চায় তার উপর ডিপেন্ড করে। কখনো আমরা রেটেড ফ্রিকোয়েন্সি 25% দেই, কখনো হচ্ছে মেশিনটা সবচেয়ে অপটিমাম কন্ডিশনে, কখন মানে যে লোড ফুল লোড অবস্থা বা এই যে লোড বুঝে কোন ফ্রিকোয়েন্সিতে আমাদের রোটর ফ্রিকোয়েন্সিটা কত থাকবে এটা বুঝে নিয়ে, এফআর কত থাকবে এটা বুঝে নিয়ে আমরা ডিপেন্ড করে ভিন্ন ভিন্ন টাইপের ফ্রিকোয়েন্সি, যেমন আবার একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে যে 25% অফ রেটেড ফ্রিকোয়েন্সিতে আমরা লকড রোটর টেস্টটা করি, এটা একটা সিচুয়েশন। আরেকটা হচ্ছে পারে হচ্ছে আমরা এফআরটাকে মোটামুটি যেটা এফআর থাকবে অপারেটিং কন্ডিশনে সেই এফআরটাকে ইউজ করে আমরা করতে পারি, ডিপেন্ড করে। আচ্ছা, এখন দেখা যায় আমাদের যেটা ল্যাবে তোমরা করছিলা, যদি করে থাকো তো ল্যাবে আমাদের ক্ষেত্রে সেটা আমরা আসলে ল্যাবের ক্ষেত্রে আমরা ব্যবহার করি নাই সেই কাজটা, রেটেড ফ্রিকোয়েন্সিটাকে ওরকম 25% করে নেওয়া বা এফআরটাকে বুঝে নিয়ে সে অনুযায়ী সেট করা, সেটা আমরা করি নাই, আমরা একদম 50 হার্টজেই করছি, কারণ আমাদের ল্যাবে কিন্তু অ্যাভেলেবল নাই ওইভাবে ফ্রিকোয়েন্সিটাকে সেট করার সাপ্লাই, যেটা 50 হার্টজ ছাড়া অন্য কোনো সাপ্লাই সেট করা যায় এমন অ্যাভেলেবল আসলে নাই, যার জন্য আমরা সেই টেস্টটা করতে পারি নাই। তো এই অবস্থায় রেটেড কারেন্ট দিব 25%, আমি ধরে নেই আমাদের টেস্টটা করা হয়েছে 25% অফ এফএস, আমরা রেটেড ফ্রিকোয়েন্সি রাখবো। এই অবস্থাতে রোটর ইজ কেপ্ট লক, মানে রোটরকে ঘুরতে একেবারে দিব না, আমরা ব্লক করে রাখবো, হাত দিয়ে ব্লক করে রাখবো। এনএস, তো এনএস এর মতোই এনআরটা আমাদের হয়ে যাবে 0। এনআর যদি 0 হয়ে যায় স্লিপ আমাদের থাকবে 1, স্লিপ যদি 1 হয় তাহলে আমাদের R2 1 মাইনাস মেকানিক্যাল অংশ যেটা ছিল R2 1 মাইনাস S/S, এইটা হবে হচ্ছে আমাদের 0, তার মানে শর্ট সার্কিটের মতো দেখতে লাগবে, লোড অংশটা হচ্ছে শর্ট সার্কিট হয়ে যাবে। তো এখানে আসলে R2/S না দিয়ে আমরা মেকানিক্যাল লোড অংশটা নিয়ে চিন্তা করি, যেটা হচ্ছে মেকানিক্যাল লোড 1 মাইনাস S/S, এই অংশটা হচ্ছে আমাদের ইনফাইনাইট হয়ে যাবে, এই ক্ষেত্রে হচ্ছে 0 হয়ে যাবে। এইটা গেল আমাদের লকড রোটর টেস্ট। আরেকটা হচ্ছে আমাদের কাছে থাকবে ডিসি টেস্ট। তো ডিসি টেস্টের অবস্থাটা কি হবে? ডিসি টেস্টে আমরা করব ভোল্টেজ এবং কারেন্ট দিব, বোথ হচ্ছে মানে ভোল্টেজ দিলেই তো ডিসি কারেন্টও ফ্লো করবে, এবং রোটর অংশটা নিয়ে আমরা চিন্তা করব না, কারণ ডিসি সাপ্লাই দিলে এটা কিন্তু একটা ট্রান্সফরমারের মতোই, ডিসি সাপ্লাই দিলে ট্রান্সফরমার যেমন কাজ করে না, ইন্ডাকশন মোটরের সেকেন্ডারি বা রোটর সেরকম একইভাবে কাজ করবে না, যেটা একমাত্র সার্কিট এক্সিস্ট করবে সেখানে সেটা হচ্ছে স্টেটর সার্কিটটা। তো এখানে একটা সিচুয়েশন করা হয়, যেহেতু আমরা ডিসি টেস্টের মাধ্যমে R1টাকে বের করি, তার কারণে হচ্ছে আমরা চেষ্টা করি রেটেড কারেন্ট সিচুয়েশনটাকে বজায় রাখার চেষ্টা করা হয়। তো রেটেড কারেন্ট অফ, মানে এমন ভোল্টেজ দিব, রেটেড কারেন্ট which is DC rated current আমরা দিব
ডিসি সাপ্লাই অ্যাপ্লাই করব, ডিসি সাপ্লাই অ্যাপ্লাই করব, এমন ভোল্টেজ দিব যাতে আমাদের রেটেড কারেন্টটা ফ্লো করে। এটা হচ্ছে যে টেম্পারেচার, আর ওয়ানটা তো একমাত্র মানে রেজিস্ট্যান্স কিসের উপর ডিপেন্ড করে, সাধারণত রেজিস্ট্যান্স টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। সো ওই টেম্পারেচার ডিপেন্ডেন্সিটাকে মনে রাখার জন্য রেটেড কারেন্ট অবস্থায়, মানে কারেন্টের সাথে টেম্পারেচারের রিলেশনশিপ আছে, কারেন্ট কিরকম ফ্লো করতেছে সে অনুযায়ী আমার তারটা কিন্তু গরম হয়ে যাবে, মানে ফিল করবা যে আমার হিটেড হয়ে যাচ্ছে। তো সেইটার কারণে হচ্ছে রেটেড কারেন্ট বেস, মানে আমরা রেটেড অবস্থায় চালানোর চেষ্টা করব যাতে সেরকম হিটেড হয়, এবং সেই অবস্থায় আমরা রেজিস্ট্যান্সটা বের করব, সেটা হচ্ছে তাহলে একদম অ্যাকুরেট রেজাল্ট আসবে। যদিও এই টেম্পারেচার আসলে খুব বেশি সমস্যা করে না, তারপর চেষ্টা করা হয় এভাবে করতে। আচ্ছা, এখন টেস্টগুলা কিভাবে করা হয়, বা টেস্টগুলোতে সার্কিটের কি আমরা কি কি জানলাম, টেস্টগুলো কোন কোন সিচুয়েশন, মানে কোনটা রেটেড রাখা হয় কোনটা রেটেড রাখা হয় না, করার পরে কি কি বের হয় ইকুইভ্যালেন্ট সার্কিটের, সেই জিনিসগুলো আমরা জানলাম। এখন সার্কিটটা থেকে আমরা আস্তে আস্তে বুঝি কি অবস্থা হবে। সেটা কি, প্রথমে আমরা দেখব নো লোড টেস্ট। তো নো লোড টেস্ট যখন করা হয় তখন সার্কিটের অরিজিনাল সার্কিটের অবস্থাটা এরকম, L1 L2 L3 তিনটা সাপ্লাই দিব আমরা, লাইন টু লাইন একটা ভোল্টেজ মাপবো, লাইন কারেন্ট মাপবো, এই জায়গাটাতে আমরা একটা ওয়াট মিটার লাগাই দিলাম সিরিজে। ধরো এখানে কারেন্ট কয়েল আছে, এখানে পটেনশিয়াল কয়েল আছে, এটা কারেন্ট কয়েল, এটা একটা ওয়াট মিটার, এখানেও দিলাম, এই জায়গাটাতেও আমাদের আরেকটা ওয়াট মিটার লাগাই দিলাম, এটা হলো P1, এটা হলো P2 পাওয়ার মেজার করবে, নিয়ে তিনটা লাইন যাবে, পরে মোটরে যাবে, মোটরটা ঘুরবে, ফ্রি রানিংলি ঘুরতে দিচ্ছি। এটা হচ্ছে নো লোড টেস্ট, ফ্রি রানিং মোটর। আচ্ছা, এখন L1 এ গেল, L2 তে গেল, L3 তে গেল। আমরা ল্যাবে এই জিনিসগুলো করছি, এই কারণে আমি সরাসরি L1 L2 L3 ইউজ করতেছি। আমরা জানি P1 প্লাস P2 কি, আমরা জানি ব্যালেন্স সিচুয়েশনে আমরা কিন্তু দুইটা ওয়াট মিটার মেথডে পাওয়ার মেজার করতে পারি, এটা আমরা এসি তে শিখে আসলাম। P1 প্লাস P2 হবে হচ্ছে P টোটাল, এই সিচুয়েশনে টোটাল যে পরিমাণ পাওয়ার এই তিনটা লাইন দিয়ে আসতেছে P টোটাল। তো P টোটালের মধ্যে কি কি থাকবে, P টোটাল হবে, P টোটালটা আসলে আবার কি, √3 VL IL cos থিটা। এই পাওয়ারটা আবার কি, এই পাওয়ারটা রাইট নাও আমাদের কি কি আছে, মেশিনে ইনপুট ঢোকার পরে স্টেটর কন্ডাক্টর লস হবে, হওয়ার পরে সেটা আবার ম্যাগনেটিক্যালি ওখানে যখন যাবে তখন মাঝপথে কোরের একটা লস হবে, দেন সেখানে আবার রোটর সাইডে যখন ইলেকট্রিক্যালে কনভার্ট হবে তখন রোটর কন্ডাক্টর লস হবে, দেন হচ্ছে রোটর কন্ডাক্টর লস হওয়ার পরে মেকানিক্যালে কনভার্ট হবে, মেকানিক্যালের একটা পোর্শন যাবে হচ্ছে ফ্রিকশন উইন্ডেজ লস, এবং আরেকটা পোর্শন যাবে হচ্ছে স্ট্রে লসে। এটা গেল। তারপরটা হচ্ছে হওয়ার কথা ছিল পি আউটপুট, বাট আমাদের তো পি আউটপুট নাই, ফ্রিলি মেশিনকে রান করতে দিচ্ছি, সো আউটপুট পাওয়ার নাই। তার মানে এখন বর্তমানে যে পাওয়ারটা ওয়াট মিটার মেজার করছে সেটা আসলে এই লসগুলোকে আমার ইন্ডিকেট করতেছে। আচ্ছা, এখন এই লসগুলোর মধ্যে আমি আরেকজনকে একটু বাদ দিয়ে দিতে চাইতেছি অ্যাপ্রক্সিমেশন করে, সেটা হচ্ছে রোটর কন্ডাক্টর লসটা। তুমি যখন ফ্রি রানিং মেশিন হবে তখন দেখো স্টেটর এনএস স্পিডে ঘুরতেছে, রোটর এনআর স্পিডে ঘুরতেছে, এই দুইজন প্রায় সমান। যদি প্রায় সমান হয় তখন তাদের মধ্যে রিলেটিভ স্পিড যদি খুব কম হয় সময়ের সাথে সাথে, তাহলে ফ্লাক্স যেটা কাট করতেছে সেই ফ্লাক্সটা মানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স খুবই কম হবে, কারণ একেবারে এক বরাবর যদি দুজন থাকে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স কিন্তু নাই। আর যেহেতু একটু একটু পিছায় আছে, এনআর একটু কম, তার মানে এদের মধ্যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স আছে, বাট সেটা খুব বেশি চেঞ্জ হচ্ছে না, সময়ের সাথে সাথে খুব বেশি চেঞ্জ হবে না। এই অবস্থা যদি হয় তাহলে ভোল্টেজ ইনডিউস যেটা হবে রোটরে সেটা কিন্তু ভেরি ভেরি লো হবে। তার মানে আইটাও, আই যেটা ফ্লো করবে রোটরে সেটাও লো হবে, তাহলে আই স্কোয়ার আর যেটা সেটাও লো হবে, অ্যাপ্রক্সিমেটলি জিরো ধরতে পারি। তাহলে আমাদের রোটর কন্ডাক্টর লসটা কি, জিরো হবে। সো আমি কি করলাম, রোটর কন্ডাক্টর লসটাকে বাদ ভাবলাম নাই সার্কিট। তার মানে যেটা ওয়াট মিটার দুইটা রিডিং কে যদি যোগ করি তাহলে যা পাওয়া যাবে সেটা হলো স্টেটর কন্ডাক্টর লস, কোর লস, ফ্রিকশন উইন্ডেজ লস এবং স্ট্রে লস।
আচ্ছা, এখন আরেকটা কথা হলো স্টেটর কন্ডাক্টর লসটা আমরা কি জানি? আমরা যদি অ্যামিটার রিডিংটা দেখি সেটা হলো I1 R1, 3 ফেজের জন্য 3 I1 স্কয়ার R1, এটা হচ্ছে স্টেটর কন্ডাক্টর লস। I1 টাকে আমি বের করতে পারি এখানে যে অ্যামিটার কানেক্ট করছে সেটা থেকে, আর R1 টা আমরা ডিসি টেস্টের মাধ্যমে বের করে নেব। R1 টা বের করে নিলে এখানে বসায় দিলে আমরা স্টেটর কন্ডাক্টর লসটা পেয়ে গেলাম। তাহলে টোটাল পাওয়ার থেকে মানে ওয়াটমিটার রিডিং থেকে যদি স্টেটর কন্ডাক্টর লসটা বাদ দিই তাহলে পাবো কি পি কোর লস, পি ফ্রিকশন উইন্ডোজ লস, পি স্ট্রে লস, এবং এই লসগুলো পি কোর কিন্তু আগেও আমরা জানি যে অলমোস্ট কনস্ট্যান্ট থাকে। তো এই লসগুলো আমরা মোটামুটি ধরে নেই যে ফ্রিকশন লস, স্ট্রে লস এগুলো আসলে মোটামুটি মেশিনের কনস্ট্যান্ট। তার মানে এই টেস্টের মাধ্যমে যে লসগুলো পাই, এই টেস্টের মাধ্যমে যেই ভ্যালুটা পাই ওয়াটমিটার, তার থেকে যখন স্টেটর কন্ডাক্টর লসটা বাদ দিই যেই ভ্যালুটা পাই সেই ভ্যালুকে আমরা বলতেছি একটা কনস্ট্যান্ট পাওয়ার লস, সেটা কি রোটেশনাল লস। রোটেশনাল পাওয়ার লস বা পাওয়ার রোটেশনাল পাওয়ার লস সেটা হচ্ছে আমাদের হলো কি P1 প্লাস P2 থেকে মানে যে ওয়াটমিটার রিডিং থেকে যদি আমরা স্টেটর কন্ডাক্টর লসটাকে বাদ দিয়ে দিই, এটা আমরা পেয়ে গেলাম। এই ভ্যালুটাকে আমরা এরপরে রিডিং হিসেবে আমরা আমাদের কাছে নোট ডাউন করে রেখে দিব। পরবর্তীতে এফিসিয়েন্সি বের করতে বলো অথবা টর্ক ইনডিউস বের করতে বলো বা অন্যান্য সিচুয়েশনের জন্য মানে কোন সময় কিরকম আচরণ করবে এটা বোঝার জন্য এই পাওয়ারটা আমাদের কাজে লাগে। ওকে, তার মানে রোটেশনাল পাওয়ারটা পেয়ে গেলাম। আচ্ছা, এই পাওয়ারগুলোকে কেন রোটেশনাল বলা হয়? কারণ কি কি কারণে হয় দেখো, এখানে আমাদের যে স্টেটর কন্ডাক্টরের মধ্যে কি রিলেশনশিপ আছে, একটা রোটেশনাল রিলেশনশিপ আছে। একজন স্টেশনারি আরেকজন রোটেট করতেছে, স্টেটর বসে আছে, রোটরটা রোটেট করতেছে। এই রোটেশনের ফলে কি কি লস হইতেছে? একটা হচ্ছে যে মোটর মেশিন যখন ঘুরবে তখন সে বাতাসের সাথে ঘর্ষণ হবে, সে আশেপাশে ইকুইপমেন্টের সাথে ঘর্ষণ হবে, সো ফ্রিকশন উইন্ডোজ লসটা হবে। আরেকটা কি স্ট্রে লসটাও হচ্ছে সেরকম একটা মেকানিক্যাল, ওই যে ঘূর্ণনের ফলে কিছু একটা হয়। আর কোর লসটা কি? কোর লসটাও কিন্তু ঘূর্ণনের জন্য। আমাদের যেমন ট্রান্সফরমারে ছিল প্রাইমারি সেকেন্ডারির মধ্যে আমাদের হচ্ছে ফ্লাক্সের ভ্যারিয়েশন ছিল, কারণ এসি সাপ্লাই দিছিলাম টাইমের সাথে সাথে যে ভ্যারি করছিল, ওখানে কিন্তু কোনো মুভমেন্ট নাই বা রোটেশন নেই, ওখানে হচ্ছে সময়ের সাথে সাথে ফ্লাক্সটাকে আমরা এমনি এমনি চেঞ্জ করতেছি। আর এখানে ফ্লাক্স কিন্তু সময়ের সাথে সাথে সেমই 1.5, যেটা আমরা রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড পড়ার সময় দেখছিলাম, মান কিন্তু সেমই থাকতেছে 1.5 এম, শুধু সময়ের সাথে সাথে তার দিক চেঞ্জ হচ্ছে। তার মানে ঘূর্ণনের ফলে কিন্তু আমরা একটা ফ্লাক্স d5 বাই dt পাচ্ছি, যার জন্য টর্ক আমার সরি রোটরে ভোল্টেজ ইনডিউস হচ্ছে। তো এই যে কোরের মধ্যেও ভোল্টেজ ইনডিউস কিন্তু একই কারণে হচ্ছে, কারণটা কি? ঘূর্ণনের জন্য। তো এই কারণে কোরের মধ্যে যে লসটা হচ্ছে সেটাকে আমরা রোটেশনাল লসের মধ্যে ফেলে দিই, যে রোটেশনের জন্য এই লসটা হচ্ছে। ওকে, এখন আমরা যাই নেক্সট পেজে, যে নো লোড টেস্ট করার ফলে ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা তো দেখলাম মেইন সার্কিট, এবার ইকুইভ্যালেন্ট সার্কিট দেখতে কেমন হবে? আমার ইকুইভ্যালেন্ট সার্কিট দেখতে হবে আমরা যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখি, R1 থাকবে, X1 থাকবে, এখানে RC থাকবে, এখানে XM থাকবে, এখানে R2 থাকবে, R2 থাকবে, এখানে থাকবে হচ্ছে JX2, এখানে থাকবে হচ্ছে সরি রেজিস্ট্যান্স দিই আমি, আচ্ছা এখন I1 কারেন্ট যাচ্ছে, V5 সাপ্লাই দেওয়া হলো। আচ্ছা, এখন এই সার্কিটটার মধ্যে R2 আর X2 তুলনায় R2 X2 প্লাস এই ভ্যালুটা, তো এই দুইজনের তুলনায় R2 X2 তুলনায় এই ভ্যালুটা কিন্তু বড়, কারণ আমরা দেখছি স্লিপ এটা অ্যাপ্রক্সিমেটলি জিরোর মতো, জিরো হলে এই ভ্যালুটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি ইনফাইনাইটের সমান। যদি ইনফাইনাইট হয় তার মানে এটা অনেক বড় একটা ভ্যালু, আসলে অ্যাপ্রক্সিমেটলি ইনফাইনাইট, নট ইনফাইনাইট, ভেরি হাই ভ্যালু। তাই যদি হয় লো লো হাই যদি যোগ করি তাহলে সেটা অ্যাপ্রক্সিমেটলি হাই ভ্যালুর সমানই হবে, R2 1 মাইনাস S বাই S এর সমান হবে। তো সেটাই আমি করব এখানে। এই ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আমি লিখতে পারি R1 রাখলাম, X1 রাখলাম, RC রাখলাম। ও এখানেও একটা ব্যাপার আছে, এই RC আর XM এর মধ্যে, RC আর XM যখন প্যারালাল করব তার মধ্যে RC টা দেখা যাবে
অনেক বড় থাকে, এক্সএমটা ছোট থাকে। এই ব্যাখ্যাটা আমরা বিভিন্ন সময় দিব। এক্সএমটা ছোট হয় কেন? কারণ এক্সএমটা আমাদের ম্যাগনেটাইজেশন করতে, যেহেতু এয়ার গ্যাপ থাকে স্টেটর এবং রোটরের মধ্যে এয়ার গ্যাপ থাকে, ফ্লাক্সকে এয়ার গ্যাপের মধ্য দিয়ে পাস করতে হয়। এয়ারের রিলাক্টেন্স অনেক বেশি, যেহেতু ফ্লাক্স যেটা ফ্লো করে সেটা হচ্ছে কম হয়। তার মানে আমাকে যদি ম্যাগনেটাইজ করতে হয় কোরকে, তাহলে বেশি পরিমাণ কারেন্ট সাপ্লাই দিতে হবে। বেশি পরিমাণ কারেন্ট সাপ্লাই দেওয়ার ব্রাঞ্চ কোনটা? সেটা হচ্ছে এই ইম্পিডেন্সের ব্রাঞ্চটা হলো ম্যাগনেটাইজেশনের কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্য। তাহলে এই ব্রাঞ্চে যেহেতু কারেন্ট বেশি হইতে হবে, আমরা ওইটাকে কল্পনায় ভাবতে পারি কারেন্ট বেশি মানে ইম্পিডেন্সটা কম। তার মানে এক্সএমটা ইম্পিডেন্স কম, আরসিটা তার তুলনায় বেশি থাকবে। এখন প্যারালাল দুইটা ব্রাঞ্চের মধ্যে যদি দেখা যায় যে সেটা অ্যাপ্রক্সিমেটলি ছোট ভ্যালুর প্রায় সমান হয়, তার মানে এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা জে এক্সএম লিখতে পারি। সিরিজে বড় ছোট যোগ করলে বড়র প্রায় সমান হয়, আর প্যারালালি যদি বড় ছোট করি তাহলে ছোটটার প্রায় সমান হয়। তো সেই হিসেবে আমার অবস্থাটা দাঁড়ালো ওখানে আমার r2x2 কে বাদ দিয়ে দিলাম, থাকলো r2 1 মাইনাস s বাই s, আর এখানে rc xm এর মধ্যে xm টাকে রাখলাম, rc টাকে বাদ দিয়ে দিলাম। এখানে আমার অবস্থাটা দাঁড়ালো ইকুইভ্যালেন্ট সার্কিট এরকম। আচ্ছা, এরপরে এই xm এবং r2 1 মাইনাস s বাই s এর মধ্যে আসলে r2 1 মাইনাস s বাই s আগেই বলছে অনেক বড় ভ্যালু, xm তার তুলনায় ছোট ভ্যালু। সো প্যারালাল ব্রাঞ্চ যেহেতু, এটার অবস্থাটা দাঁড়াবে xm টা থাকবে, বাকিরা বাদ হয়ে যাবে। এখানে হলো r1 x1 থাকলো, প্যারালাল দুইটা ব্রাঞ্চের মধ্যে থাকবে শুধু জে এক্সএম, এটা হচ্ছে v5, এটা হচ্ছে i1। এখন এরা তিনজন হচ্ছে সিরিজে আছে। আমরা জানি যদি সিরিজে থাকে, সিরিজে r1 x1 এর তুলনায় xm টা আসলে অনেক বড় থাকবে, প্রায় 200 গুণ বা এরকম হয়, বড় হয়, তাহলে 200-300 গুণ হয়। তার মানে 200 সাথে যদি 1 যোগ করো তাহলে 202 আর 200 লেখা একই কথাই। সেটাকে অ্যাপ্রক্সিমেটলি আমি r1 x1 কেও বাদ দিতে পারি, তাহলে সার্কিটটা দাঁড়াবে অ্যাপ্রক্সিমেটলি, এগুলো কিন্তু সব অ্যাপ্রক্সিমেশন, আমরা কতগুলো অ্যাজাম্পশন ধরে নিয়ে গিয়ে এইভাবে করে আস্তে আস্তে সার্কিটটাকে ছোট করে নিয়ে আসি। অ্যাকুরেট ভ্যালু আসলে আসে না, এরর থাকে। তাহলে আমরা এবার এই যে 3 ফেজ ট্রান্সফরমারের যে টেস্টটা করছিলাম, এই যে দেখো নো লোড টেস্টটা, এটা হচ্ছে আমাদের সার্কিট ছিল। সার্কিটের ভিটা হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ ইন্ডিকেট করে, এটা হচ্ছে লাইন কারেন্ট ইন্ডিকেট করে। আমরা যদি লাইন ভোল্টেজটা, যদি ওয়াই কানেকশন হয়, লাইন ভোল্টেজটাকে √3 দিয়ে ভাগ করি তাহলে v5 পাবো। আর আইএল তো ওয়াই কানেকশন হলে আইএল i5 এর সমান হবে, ইকুয়াল টু i1 হবে আমার পরবর্তী সার্কিটের। তাহলে এই v5 কে i1 দিয়ে ভাগ করলে আমরা পাবো xm। v5 কে দেখো, এই সার্কিটটা কিন্তু সিম্পল একটা সার্কিট, একটা ভোল্টেজ আছে, একটা কারেন্ট আছে। v5 কে i1 দিয়ে ভাগ করলে আমরা পাবো xm, সরি im বলছি বোধহয় আমি, xm পাবো। তো নো লোড টেস্টের মাধ্যমে আমরা যদি আবার রিপিট করি, প্রথমে যাই পড়াটায়, নো লোড টেস্টের মধ্যে আমাদের কি পাওয়ার কথা? xm পাওয়ার কথা অ্যাপ্রক্সিমেটলি, তাই আমরা পাইছি। রোটেশনাল লস গুলো পাওয়ার কথা, তাই আমরা পাইলাম। কি সিচুয়েশন ছিল? রেটেড ভোল্টেজ রাখছিলাম, রেটেড ফ্রিকোয়েন্সি রাখছিলাম, মেশিনটাকে ফ্রিলি মুভ করতে দিচ্ছিলাম। এবার নেক্সট টেস্টে যাব, সেটা হচ্ছে লকড রোটর টেস্ট। লকড রোটর টেস্টের অবস্থাটাও সেম হবে, দেখতে একই রকমই লাগবে। কিরকম? আমার একটা ভোল্ট L1 L2 L3 যাবে, তিনটা লাইন যাবে। এখানে আমার ওয়াট মিটার থাকলো, 2 ওয়াট মিটার মেথডে আমি দুইটা পাওয়ার বের করব। এখান থেকে এখানে একটা ভোল্ট মিটার লাগাবো, এখান থেকে এখানে অ্যামিটার লাগাবো, তারপরে এটা যাবে আমাদের ইন্ডাকশন মোটরে যাবে। এবার মোটরের রোটরটাকে আমি হাত দিয়ে ধরে রাখবো, মেশিনের এই অ্যামিটার রিডিংটাকে রেটেড কারেন্টে আনবো, রেটেড কারেন্টে অ্যামিটার রিডিংটাকে রেটেড কারেন্টে আনবো। আনার পরে আমি দেখবো, রেটেড কারেন্টে দেখবো যে মেশিনটাকে ধরে রাখবো, হাত দিয়ে ঘুরতে দিব না, লকড অবস্থায় রাখবো। এই অবস্থায় ভোল্ট মিটার রিডিং নিব, অ্যামিটার রিডিং নিব, সরি অ্যামিটার রিডিং তো রেটেডই রাখছি, নিব, এটাই নিয়ে রাখবো। ভোল্ট মিটার রিডিং নিব, আর হচ্ছে ওয়াট মিটার রিডিং নিব।
তো এই অবস্থাতে আমরা বলছিলাম R1 প্লাস R2 পাবো একদম একই নিয়মে। R1 প্লাস R2 ইকুয়াল টু হবে হচ্ছে 3P1 প্লাস P2 টোটাল পাওয়ার ডিভাইডেড বাই কি 3I1 স্কয়ার। এটা যদি তোমাদের মনে থাকে, এটা আমরা শর্ট সার্কিট টেস্টে এটাই করছিলাম, পি কে আই স্কয়ার দিয়ে ভাগ করছিলাম, আমরা হচ্ছে রেজিস্ট্যান্সটা পেয়ে গেছিলাম ট্রান্সফরমারের ক্ষেত্রে। তো এখানেও তাই, এখানে তিনটা ফেজ যেহেতু, তো উপরে টোটাল পাওয়ারটা দিচ্ছি 3 ফেজের পাওয়ার, আর নিচে হচ্ছে কারেন্ট দিয়ে ভাগ করছি। তো লগ রোটর টেস্টে আসলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা এভাবে লেখা যায় কিনা, আমি এত সিম্পলিফাই করে লিখলাম। আসলে কি অবস্থা থাকে, ইকুইভ্যালেন্ট সার্কিটে R1 থাকবে, X1 থাকবে, RC থাকবে, XM থাকবে, RC XM, R2 থাকবে, X2 থাকবে, আর ওই যে লোড অংশটা আসলে শর্ট সার্কিট হয়ে যাবে, R2 1 মাইনাস S/S যেটা, সেটা শর্ট সার্কিট হয়ে যাবে। এইখানে যেহেতু R2 X2 প্যারালাল হচ্ছে RC XM এর সাথে, XM ও বড় ভ্যালু, RC তার তুলনায় অনেক বড় ভ্যালু, R2 X2 হচ্ছে তার তুলনায় ছোট ভ্যালু। তাহলে এই যে জায়গাটাতে আমি এই ব্রাঞ্চটাকে ইগনোর করতে পারি, জানি প্যারালাল ব্রাঞ্চে কাকে রাখবো, সবচেয়ে ছোট যে তাকে রাখবো। তাহলে R1 থাকবে, আর মানে খুব যদি পার্থক্য হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে কাছাকাছি ভ্যালুর মধ্যে ছোটটা রাখবো তা না, একজন 100 আরেকজন হচ্ছে মাত্র 1, তাদেরকে প্যারালাল যদি করা হয় তাহলে ভ্যালুটা 1 এর কাছাকাছি হবে। তো একজন 1 আরেকজন হচ্ছে 0.75, দুইজনে কিন্তু প্রায় কাছাকাছি, এদের মধ্যে যে 0.75 কে রাখতে পারবো এমন কোনো কথা নেই। আচ্ছা, R1 X1 রাখলাম, R2 X2 থাকলো, এটা এরকম অবস্থা। এখানকার ভোল্টেজ দিলাম, এটা হচ্ছে I1। তো পাওয়ারটা কোথায় কোথায় খরচ হচ্ছে, R1 এ যেহেতু RC ব্রাঞ্চটাকে ইগনোর করতেছে, ওখানে তেমন কারেন্ট যাবে না, বড় ভ্যালু যেহেতু R1, আর R2 এর অ্যাক্রসে পাওয়ারটা খরচ হচ্ছে। সো সেই জন্যই P1 প্লাস P2 হচ্ছে 3I1 স্কয়ার দিয়ে ভাগ করলে R1 প্লাস R2 পাইছি। X1 প্লাস X2 পাবো হচ্ছে কি Z কে Z স্কয়ার কে টোটাল R1 প্লাস R2 যেটা টোটাল R দিয়ে বিয়োগ করলে পাবো এইটা। Z কিভাবে পাবো, Z পাবো হচ্ছে V5 কে I1 দিয়ে ভাগ করলে আমরা Z টা পেয়ে যাবো। আচ্ছা, এটা মোটামুটি বোঝা গেল। এখন তোমাদেরকে লগ রোটর টেস্টে একটা কথা বলছিলাম, কি অবস্থায় টেস্ট করি, রেটেড কারেন্ট রাখি এবং ফ্রিকোয়েন্সিটাকে আমরা একটা ফিক্সড আমাদের পছন্দ মতো, রোটরের ফ্রিকোয়েন্সি যেহেতু ডিপেন্ডেন্সি আছে কোন কোন মেশিনের ক্ষেত্রে, সো আমরা এমন একটা ফ্রিকোয়েন্সি ব্যবহার করি, মোটামুটি আমার মতো আমার অপারেশনের জন্য সুটেবল, অথবা 25% অফ মেশিন রাখি, যাতে এই অবস্থায় যে রেজিস্ট্যান্সটা বের হয় সেটা হলো অরিজিনাল রেজিস্ট্যান্সটা, ওই অপারেটিং কন্ডিশনের রেজিস্ট্যান্স বের হয়। R1 এর ক্ষেত্রে সেই সমস্যা নাই, কারণ R1 এর জন্য অপারেটিং যদিও 50 হার্জ, আমি করতেছি হয়তো 7.5 হার্জে মেশিনের টেস্ট করতেছি, বাট এই 50 হার্জে করলেও R1 যা আসবে 7.5 হার্জেও R1 এর খুব বেশি চেঞ্জ আসে না, R1 একেবারে সেমই থাকে বলা যায়। সো R1 এর জন্য কোনো সমস্যা নাই, R1 নিয়ে মাথা ঘামাবো না, যে কোনো ভাবে করলেই R1 একই আসবে। আর R2 যেহেতু ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, সো এমন ফ্রিকোয়েন্সিতে করব যেটা আসলে তার অপারেটিং কন্ডিশনে ফ্রিকোয়েন্সি হওয়ার কথা, যখন সে লোড টোড নিয়ে চলবে তখন তার যে অবস্থা থাকবে সেটা। আচ্ছা, এখন আমরা তো সেই ফ্রিকোয়েন্সিতে করলাম, এখন তোমাদেরটা কিন্তু সমস্যা হয়ে যাবে যে R1 R2 তো আমি সেট করে ফেলছি, যা যা লাগবে আমি একেবারে সেইভাবেই কাজ করছি। সো আর R1 তো সবসময় কনস্ট্যান্ট, সো R1 নিয়ে আমার মাথা ব্যথার দরকার নাই। ডিসিসি টেস্টের মাধ্যমে R1 টা পাবো, R2 টা আমরা ওই ফ্রিকোয়েন্সির জন্য বের করছি যে অবস্থায় সে মেশিন চলবে, যখন তার যে ফ্রিকোয়েন্সি তার যে অবস্থা থাকবে সেভাবে আমি বের করছি ফ্রিকোয়েন্সিটা। বাট এই যে X1 X2 বের করলাম, এই X1 X2 কিন্তু আবার ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, এটার ক্ষেত্রে কি করব? কিন্তু সুবিধাটা কি, X1 X2 দিকে আমরা এত মাথা ঘামাই নাই, কারণ কি X1 এই যে X মানে কি 2 পাই FL, যে কোনো ইন্ডাক্টরের জন্য X এর সূত্র মানে ইম্পিডেন্সের সূত্র হচ্ছে 2 পাই FL। এটা কিন্তু দেখো X একদম ফ্রিকোয়েন্সির সাথে প্রপোর্শনাল। তো আমরা X1 প্লাস X2 বের করছি 25% অফ FS।
বাট x1 কি হবে, fs এ চলে। x2 কিন্তু আমরা যখন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করি, তোমাদের যদি মনে থাকে, আমরা কিন্তু ER0 মানে লকড কন্ডিশনে ভোল্টেজ ইনডিউসড, লকড কন্ডিশনের ইম্পিডেন্স ইনডিউসড, তার সাথে রেজিস্ট্যান্সটাকে রাখছিলাম R2/S, যেটা স্লিপ ডিপেন্ডেন্ট ছিল, মানে লোড ডিপেন্ডেন্ট ছিল। এরা কিন্তু আসলে লোড ডিপেন্ডেন্ট প্যারামিটার, কারণ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় বা এসব চেঞ্জ হয়, এরা চেঞ্জ হওয়ার কথা। তো এদেরকে আমরা হাত না দিয়ে কি করছি, এদেরকে একদম লকড অবস্থার জন্য যে ইম্পিডেন্স হবে, লকড অবস্থার জন্য যে ভোল্টেজ হবে, সেটাই আমি ইকুইভ্যালেন্ট সার্কিটে রাখছিলাম। এগুলাকেই কিন্তু a স্কয়ার দিয়ে গুণ করে আমরা সেকেন্ডারি থেকে প্রাইমারি সাইডে নিয়ে আসছিলাম। সেভাবেই এটা হয়ে গেছিল। সরি, এটা তো R2 লিখছে, R2 হবে না, আর হবে, আর হবে। এইটা লিখছিলাম R2, এইটাকে লিখছিলাম X2। তার মানে X2 যেটা, সেটা কিন্তু আসলে অরিজিনালি fs ফ্রিকোয়েন্সিতে আমার দরকার, আর x1 তো সবসময় fs ফ্রিকোয়েন্সিতে থাকবে। কারণ কি, লক কন্ডিশনে কিন্তু এটা একটু কেন এটা বলতো, বলতেছি যে xr0 কেন, xr0 কে আমি বলতেছি লক কন্ডিশনের ইম্পিডেন্স, লক রিঅ্যাক্ট্যান্স। লক কন্ডিশনে মেশিনটাকে লক করে রাখছি, ঘুরতে দিচ্ছি না, তো সেটাকে কেন বলতেছি ফ্রিকোয়েন্সি fs, কারণ কি, যদি মেশিনটাকে লক করে দিই, আমি হাত দিয়ে রোটরসকে আটকায় দিলাম, তখন সিচুয়েশনটা কিন্তু একদম হবে হচ্ছে একটা ট্রান্সফর্মারের মতো। ট্রান্সফর্মার প্রাইমারি সেকেন্ডারিতে কিন্তু সেম ফ্রিকোয়েন্সি থাকে, এখানেও তাই। স্টেটরের ফ্লাক্সটা কন্টিনিউয়াসলি ঘুরতেছে, রোটরের ফ্লাক্সটাকে আমি একদম একদম এক জায়গায় আটকে রাখছি, হাত দিয়ে আটকে রাখছি, তার মানে ফাই আর ঘুরতেছে না। তাহলে তাদের মধ্যে রিলেটিভ স্পিড কি হবে, দুজনের মধ্যে রিলেটিভ স্পিড হবে কিন্তু একজন 0 আরেকজন হচ্ছে 1, তার মানে রিলেটিভ স্পিড কিন্তু আমাদের 1ই থাকবে। রিলেটিভ স্পিড আমরা পাচ্ছি 1, 100% পাচ্ছি। তাহলে ফ্রিকোয়েন্সিও কিন্তু হবে, স্লিপ হচ্ছে s, fs ইকুয়াল টু fr। আমার s কিন্তু এই অবস্থায় 1, তাহলে fr কি হবে এই অবস্থায়, fs এর সমান হবে। তো সেই কারণে xr0 যেটা পাই, সেটা কিন্তু fs ফ্রিকোয়েন্সিতে আমরা পাই। তো আমরা কিন্তু, আমি টেস্টটা করতেছি কি 25% অফ fs। এখন আমি কি দেখতেছি, x হলো fs এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমি যদি বলি, এটাকে একদম একদম ঐকিক নিয়মে করবো, 7.5 হার্টজে, ধরো আমি 25% হচ্ছে আমার 7.5 হার্টজ ধরলাম, 5/25 কত হবে, 7.5 আমি বলে দিচ্ছি, 7.5 না, আসলে কত আসবে, আমরা যদি 25% করি, তাহলে এটা 25% of 50 হার্টজ, সরি 12.5, আমি 7.5 বলছি, ভুল বলছি, এটা হচ্ছে 12.5 হার্টজে আমি করলাম। টেস্টটা করা হচ্ছে, ধরলাম 12.5 হার্টজে। তো একদম ওই নিয়মে 12.5 হার্টজে x1 প্লাস x2 পাই 2 ওহম, 1 হার্টজে কত, 50 হার্টজে কত, একদম ঐকিক নিয়মেই আমরা করতে পারবো। সেটা কি, দেখো 2 ডিভাইডেড বাই 12.5 ইন্টু 50 ইকুয়াল টু হচ্ছে x of at rated frequency 50 হার্টজে কত, x, এটা হচ্ছে x1 plus x2 at rated frequency, মানে fs at rated frequency equal to হচ্ছে rated frequency, দেখো 50 হার্টজ rated frequency এই যে এই ইকুয়েশনটা আমি দেখো, rated frequency divided by testing frequency, টেস্ট করছি যে ফ্রিকোয়েন্সিতে, ইনটু ভ্যালুটাই যে 2 ওহম পাইছি কি, টেস্টেড x1 প্লাস x2, টেস্ট করে x1 প্লাস x2 যা পাইছি, টেস্টেড x1 প্লাস x2। তো আমরা একেবারে অরিজিনাল x1 x2 পেয়ে গেলাম। আমাদের R2 যা যেই ফ্রিকোয়েন্সি চেয়ে পাওয়া দরকার সেই ফ্রিকোয়েন্সিটা বের করে ফেললাম। আর R1টা আমরা সবসময় কনস্ট্যান্ট, সেটা ডিসি টেস্টের মাধ্যমে আলাদা করে আমরা বের করে নিব। আচ্ছা, এখন আমরা ডিসি টেস্টটা নিয়ে, আমি আসলে একটা ক্লাসে, আগের ক্লাসটাতে বলছিলাম, আমি খুব বেশি বলতে আগ্রহী না। ডিসি টেস্টে কি করা হয়, ডিসি টেস্টে 3টা আমাদের সাপ্লাই লাইন থাকে তো ইন্ডাকশন মোটরের সাথে। তো আমরা কি করি, এখানে একটা অ্যামিটার লাগাই দিব,
এখানে একটা ভোল্ট মিটার লাগাই দিব, এখানে হচ্ছে ডিসি সাপ্লাই দিব, এখানে একটা ডিসি সাপ্লাই দিব। তো এই মেশিনের অবস্থা কি, এখানে এ ফেজ, বি ফেজ, সি ফেজ আমাদের আসছে। এই অবস্থাতে ভোল্টমিটার যে রিডিং দিবে এটা হচ্ছে R1 রেজিস্ট্যান্স, প্রতিটা ফেজের রেজিস্ট্যান্স সমান R1। তাহলে ওয়াই কানেকশনে এটা হবে কি, ভোল্টেজ বাই কারেন্ট হবে হচ্ছে R1 প্লাস R1 মানে 2R1 হবে। তো এখান থেকে ভোল্টেজ জানি, ভোল্টমিটার রিডিং আর মিটার যে রিডিং জানি, সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা R1টা পেয়ে যাব। আর যদি আমাদের ডেল্টা কানেকশন হতো তাহলে একইভাবে দেখি, এখানে হচ্ছে ডিসি সাপ্লাই দিলাম, অ্যামিটার লাগালাম, ভোল্টমিটার লাগালাম, এখানে দিলাম, এখানে দিলাম। ডেল্টা কানেকশনটা কি, এটা এখানে, এটা এখানে, এটা এখানে। এই অবস্থাটা কি হবে, এটা যেহেতু কোনো কিছুর সাথে লাগানো না, এটা হলো ফ্লোটিং, এই তারটাকে আমি বাদ দিতে পারি। এখানে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R1, তাহলে 2R1, এখানে হলো কি R1 প্যারালাল 2R1। এটা অ্যামিটার যাবে এখানে, ভোল্টমিটার যাবে এখানে, আমি এটা ডিসি সাপ্লাই দিচ্ছি। R1 আর 2R1 হচ্ছে প্যারালাল করলে আসবে হচ্ছে 2/3R1 ইকুয়াল টু হচ্ছে ভোল্টেজ বাই কারেন্ট। তো এখান থেকে R1টা আমরা ডেল্টা বলো আর ওয়াই কানেকশন বলো, R1টা আমরা বের করে নিতে পারি। ওকে, মোটামুটি আমাদের টেস্ট বোঝা গেছে। আজকে এই পর্যন্তই। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমরা নেক্সট ক্লাসে আবার বসবো।